where the mind is without fear and the head is held high, where knowledge is free. অনলাইন ইতিহাস ক্লাসে সকল ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমরা অষ্টম শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ের নাম জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ। এই জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ এই অধ্যায়ের সম্পর্কে প্রথমেই আলোচনা এবং আমরা জেনেছি, ম্যাডামের ক্লাস নিয়েছেন, সেই ম্যাডামের ক্লাস থেকে আমরা যেটুকু জেনেছি তারপরের বিষয়টা নিয়ে সম্পর্কে আজকে আমরা জানব, আজকে আলোচনা হবে। তাহলে এই জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ অধ্যায়ের প্রথমে একটা প্রশ্ন আসছে মাথাতে যে স্যার, এই জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ, প্রাথমিক মানে আমরা জানি একদম প্রাইমারি স্টেজ। প্রথম স্টেজটা কি বলা হয়? প্রাইমারি স্টেজ বা প্রাথমিক স্তর। তার মানে এই বক্তব্যটা দিয়ে মানে অধ্যায়ের নামটা দেখে বোঝা যাচ্ছে, অধ্যায়ের নামটা দেখে আমরা বুঝতে পারছি জাতীয়তাবাদের প্রাইমারি স্টেজ। এবার মাথার মধ্যে প্রশ্ন আসতে পারে যে স্যার জাতীয়তাবাদটা কি? জাতীয়তাবাদ খুব গুরুত্বপূর্ণ একটা প্রসঙ্গ বা আলোচনা। জাতীয়তাবাদ, ঠিক আছে? এই জাতীয়তাবাদ একটা হচ্ছে কি আমাদের ভেতর থেকে গড়ে ওঠা একটা ফিলিংস, অনুভূতি। এই অনুভূতি বা ফিলিংসটা কোনো সংজ্ঞার আকার কি নিয়ে আসতে পারি? নিয়ে আসতে পারি না। ধরো যে এই যে অলিম্পিক খেলা হলো, টোকিও অলিম্পিক, জাপানে টোকিওতে হলো, আমাদের ভারতবর্ষ থেকে অলিম্পিকে একজন সোনা পেয়েছে। সেই দিনটি কিন্তু আমাদের গর্ব হয়েছে, খুব প্রাউড ফিল হয়েছে, তাই তো? গর্ব হয়েছে। আমরা যে সোনা পেয়েছি তাকে চিনতামও না, বা বিশেষ কিছু কেউ চিনতো, ঠিক আছে, কিন্তু আমরা শুধু চিনি কাকে কী হিসাবে? সে হচ্ছে একজন ভারতীয়, ইন্ডিয়ান। তাহলে যে কোনো ভারতবর্ষে যে কোনো মানুষই হোক বা যা কিছুই হোক, যদি ভারতবর্ষের সম্মানটা, ভারতবর্ষের ঐক্যবোধ, ভারতবর্ষকে বিশ্বের একটা আসনে পৌঁছাতে পারে, যে কোনো ভারতবর্ষই হোক, তখন আমাদের ভেতরে একটা আলাদা অনুভূতি তৈরি হয়। এই অনুভূতিটা কি বলতো? এই অনুভূতিটা হচ্ছে কি জাতীয়তাবাদ, অর্থাৎ একটা ফিলিংস। এবার এটা কখন গড়ে ওঠে? সবসময় হয় না, কিন্তু যখন খেলা হয় তখন কি হয়? যখন খেলা হচ্ছে তখন কি হয় না, এটা গড়ে উঠেছে ভারতবর্ষে
19 শতকের দ্বিতীয়ার্ধ থেকে এর প্রকাশ করছে, অর্থাৎ 1850-এর পর থেকে আস্তে আস্তে ভারতবর্ষে জাতীয়তাবাদের বিকাশ করছে। তা এই জাতীয়তাবাদের বিকাশ, তাহলে জাতীয়তাবাদের সংজ্ঞাটা আমি যদি এক কথাতে নিয়ে আসি, সংজ্ঞা তো হয় না, তবে বলা যেতে পারে এইভাবে যে একটা নির্দিষ্ট অঞ্চলে বসবাসকারী মানুষের মধ্যে সে ভাষাগত হতে পারে, ঐতিহ্যগত হতে পারে, ধর্মীয় হতে পারে, আদব কায়দা কালচার সংস্কৃতির দিক থেকে, সব দিক থেকেই দীর্ঘদিন ধরে এক জায়গাতে হচ্ছে। এর মধ্যে কি হবে, তাহলে ওই অঞ্চলে বসবাসকারী মানুষের মধ্যে একটা ঐক্যবোধ তৈরি হবে, একটা সংগঠিত মনোভাব তৈরি হবে। এই সংগঠিত মনোভাব বা ঐক্যবোধের সাথে যখন দেশপ্রেম যুক্ত হয়, অর্থাৎ দেশকে ভালোবাসা, দেশের প্রতি নিজেকে উৎসর্গ করে দেওয়া, এই যে একটা অনুভূতি অর্থাৎ দেশপ্রেম, তাহলে ঐক্যবোধের সঙ্গে দেশপ্রেম যখন যুক্ত হয় তখন তৈরি হয় জাতীয়তাবাদ। এবং এই জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ এই অধ্যায়ে জাতীয়তাবাদ গড়ে উঠছে, ঠিক আছে, এবং সেটা বিকাশ ঘটাচ্ছে কারা? বিভিন্ন সভা সমিতি। বিভিন্ন সভা সমিতি সম্পর্কে আলোচনা গত ক্লাসে হয়েছে, যেমন ভারত সভা, বঙ্গভাষা প্রকাশিকা সভা, জমিদার সভা প্রতিষ্ঠা হয়েছে, ইন্ডিয়ান লীগ প্রতিষ্ঠা হয়েছে। এই সভা সমিতি তাদের কাজ হচ্ছে কি ভারতবর্ষে জাতীয়তাবাদের বিস্তার ঘটানো এবং ব্রিটিশ সরকারের কাছে ভারতীয়দের কিছু দাবি দেওয়া আদায়ের জন্য আন্দোলন পরিচালনা করা। এই জাতীয়তাবাদের সবথেকে বড় একটা বই প্রকাশ হচ্ছে, বড় একটা সংগঠন। জাতীয়তাবাদের বই প্রকাশের মধ্য দিয়েই আমাদের দেশ স্বাধীনতা পেয়েছে। এই জাতীয়তাবাদ যদি বিকাশ না ঘটতো ভারতবর্ষে, বা জাতীয়তাবাদ যদি গড়ে না উঠতো, তাহলে কিন্তু আমাদের দেশ আরও অনেক কিছু যেত স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে। আজকে যে বিষয়টা আলোচনা হবে, এই জাতীয়তাবাদ সম্পর্কে আলোচনা হলো, বিভিন্ন সভা সমিতি গড়ে উঠেছে, সেটা হলো এই যে বিভিন্ন সভা সমিতিগুলো গড়ে উঠেছিল ভারতবর্ষের বিশেষ করে 3টে অঞ্চল। একটা হচ্ছে কি বাংলা প্রেসিডেন্সির কলকাতা, বোম্বাই প্রেসিডেন্সি বোম্বাইয়ে, মাদ্রাজ প্রেসিডেন্সির মাদ্রাজে, অর্থাৎ গুরুত্বপূর্ণ কতগুলি শহরে কিছু সভা সমিতি গড়ে উঠেছিল। এবং এই সভা সমিতি তাদের রাজনৈতিক দাবি দেওয়া সমস্ত কাজকর্ম করছে। এই রাজনৈতিক দাবি দেওয়া কাজকর্ম করতে গিয়ে একটা সর্বভারতীয় সংগঠনের প্রয়োজনীয়তা অনুভব হচ্ছে। সর্বভারতীয় অর্থাৎ গোটা ভারতবর্ষকে কেন্দ্র করে যে সভা কাজ করবে, সারা ভারতবর্ষকে কেন্দ্র করে যে সভা কাজ করবে তাকে বলা হচ্ছে, যে বলা হয় সর্বভারতীয় সংগঠন বা সর্বভারতীয় সভা। এই সর্বভারতীয় সংগঠন বা সর্বভারতীয় সভা কে বলা হচ্ছে প্রতিষ্ঠার ক্ষেত্রে আমাদের ভারতবর্ষে হচ্ছে আইএনসি, অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ভারতীয় জাতীয় কংগ্রেস। ঠিক আছে, ভারতীয় জাতীয় কংগ্রেস। আজকে আমরা যে আলোচনার মুখ্য বিষয় হচ্ছে গিয়ে ভারতবর্ষে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা। ভারতবর্ষে বা ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা। এই ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা সম্পর্কে আজকে আমরা বিস্তারিতভাবে জানব। ভারতীয় জাতীয় কংগ্রেসটা কিন্তু একটা সর্বভারতীয় সংগঠন, অর্থাৎ অল ইন্ডিয়া বেসিস। জাতীয় কেন বলা হচ্ছে, মাথাতে আসতে জাতীয় কেন বলা হচ্ছে? জাতীয় আমরা তখন তাকেই বলবো যে সংগঠন বা যারা ভারতবর্ষের প্রতিটা অঞ্চলে প্রতিটা শ্রেণীর প্রতিটা গোষ্ঠীর মানুষ হয়ে কাজ করে, তখন তাকে আমরা বলি জাতীয়। কোনো নির্দিষ্ট অঞ্চল নয় যে শুধুমাত্র কলকাতাকে নিয়ে কাজ করছে, তা নয়। ভারতবর্ষের প্রতিটা প্রান্তের, প্রতিটা অঞ্চলের, প্রতিটা মানুষের, প্রতিটা সম্প্রদায়ের
সুযোগ সুবিধা, দাবি দেওয়া, আন্দোলন পরিচালনা করার ক্ষেত্রে যে সংগঠন কাজ করে তাকে বলা হয় জাতীয় সংগঠন। এই জাতীয় কংগ্রেস হচ্ছে কি এরকম একটা প্রথম সর্বভারতীয় সংগঠন, রাজনৈতিক সংগঠন। অবশ্যই এটা রাজনৈতিক সংগঠন। প্রতিষ্ঠা কবে হচ্ছে? এই ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা কবে হচ্ছে? 1885 খ্রিস্টাব্দে, 1885, 28শে ডিসেম্বর। 28শে ডিসেম্বর 1885 খ্রিস্টাব্দে বোম্বাইয়ে গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে, গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে প্রথম অধিবেশনের মধ্য দিয়ে, ফার্স্ট অধিবেশন বা প্রথম অধিবেশনের মধ্য দিয়ে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হচ্ছে। এই জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হওয়ার পিছনে কি লক্ষ্য ছিল বা উদ্দেশ্য কী ছিল, কারা প্রতিষ্ঠা করতে এলো, কেন এতদিন পর্যন্ত ভারতবর্ষে কোনো সর্বভারতীয় সংগঠন প্রতিষ্ঠা না হয়ে এই সময় কেন প্রতিষ্ঠা হলো, একাধিক বক্তব্যকে কেন্দ্র করে বিতর্ক আছে। একাধিক বক্তব্য কেন্দ্র করে বিতর্ক আছে। সেই বিতর্কগুলো নিয়ে আমরা আলোচনা করব। ভারতীয় জাতীয় কংগ্রেস সালে প্রতিষ্ঠা কবে হচ্ছে? 1885 খ্রিস্টাব্দে 28শে ডিসেম্বর। এর প্রথম সভাপতি ছিলেন উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। নাম কি? উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। পরীক্ষার সময় আসে শর্ট প্রশ্ন, জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। কবে প্রতিষ্ঠা হয়েছিল? 1885 খ্রিস্টাব্দে 28 ডিসেম্বর। কোথায় প্রতিষ্ঠা হয়েছিল? আবার বলছি, রিপিট করছি, বোম্বাইয়ে গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে। এটা গেল প্রতিষ্ঠার ইতিহাস। কিন্তু এই প্রতিষ্ঠার পিছনে কারা দায়ী ছিল, কারা উদ্যোগ নিয়েছিল, উদ্দেশ্য কী ছিল, এই নিয়ে একটা বিতর্ক আছে। অনেক ঐতিহাসিক বলেন, যারা আধুনিক ভারতবর্ষের ইতিহাস নিয়ে রচনা করেছে, ইতিহাস নিয়ে আলোচনা করেছেন, লেখালেখি করেছেন, যে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হওয়া স্বাভাবিক ছিল। 1883 খ্রিস্টাব্দে কলকাতাতে একটা সর্বভারতীয় সম্মেলন হয়েছিল, জাতীয় সম্মেলন, সর্বভারতীয় জাতীয় সম্মেলন হয়েছিল 1883 খ্রিস্টাব্দে। কোথায়? কলকাতায়। কারা করেছিল? ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভা। এই ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনে জাতীয় কংগ্রেসের যে জাতীয় সম্মেলন, জাতীয় কংগ্রেস নয়, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভার নেতৃত্বে পরিচালিত হওয়া জাতীয় সম্মেলনকে বলা হয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার মহড়া। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার মহড়া বলা হয় 1883 খ্রিস্টাব্দে। সেই বছরই একজন ব্যক্তি, 1883 খ্রিস্টাব্দে কী পেলাম বলো তো? হ্যাঁ, ঠিক, একদম ঠিক বলেছ, যে জাতীয় সম্মেলন হয়েছিল। সর্বভারতীয় জাতীয় সম্মেলন কোথায় হয়েছিল? জাতীয় সম্মেলন কলকাতাতে। কত খ্রিস্টাব্দে? 1883 খ্রিস্টাব্দে। তার সাথে আরেকটা সংগঠন তৈরি হয়েছিল, ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিয়ন। ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিয়ন, ঠিক আছে? এই ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিয়নকে তৈরি করেছিল তো, এখানে এটা তৈরি করেছিল 1883 খ্রিস্টাব্দে একজন ব্যক্তি, তার নাম হচ্ছে গিয়ে অ্যালান অক্টাভিয়ান হিউম। অ্যালান অক্টাভিয়ান হিউম। এই অ্যালান অক্টাভিয়ান হিউম প্রতিষ্ঠা করছে কে? 1883 খ্রিস্টাব্দে ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিয়ন। এই ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিয়ন আর 1883 খ্রিস্টাব্দে জাতীয় সম্মেলন বলা হয়, এই দুটো সংগঠনের মিলিত রূপই হচ্ছে গিয়ে জাতীয় কংগ্রেস। এই নিয়ে একাধিক বক্তব্য আছে, বললাম, বিতর্ক আছে। সেই কারণে এই অ্যালান অক্টাভিয়ান হিউমকে বলা হয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা। জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা বা জাতীয় কংগ্রেসের জনক কাকে বলা হয়? পরীক্ষার সময় আসে
জাতীয় কংগ্রেসের বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের জনক কাকে বলা হয়? সেটা হচ্ছে গিয়ে নাম কি? অ্যালান অক্টাভিয়ান হিউম। এই অ্যালান অক্টাভিয়ান হিউমকে যেহেতু জাতীয় কংগ্রেসের জনক বলা হচ্ছে, কেন বলা হচ্ছে? মাথার মধ্যে প্রশ্ন আসতে পারে যে একজন নাম শুনে বোঝা যাচ্ছে অ্যালান অক্টাভিয়ান হিউম, নাম শুনে বোঝা যাচ্ছে আমাদের ভারতবর্ষীয় লোক নয়, বিদেশের লোক। তাহলে বিদেশি লোক হিসেবে ভারতবর্ষে এসে একটা প্রতিষ্ঠান করে দেবে কোনো উদ্দেশ্য ছাড়াই? এটা হতে পারে? তাও আবার কে ছিল? একজন ব্রিটিশ কর্মচারী, ব্রিটিশ সিভিল সার্ভেন্ট। কে ছিল? অ্যালান অক্টাভিয়ান হিউম। তাকে আমরা বলছি যে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতার জনক। কি বেসিসে বলছি? কারণ তার যে কর্মকাণ্ড, তিনি যে উদ্যোগ নিয়েছিলেন, তার যে উদ্দেশ্যগুলোকে বাস্তবায়িত করেছিলেন, সেটা হচ্ছে গিয়ে এই অ্যালান অক্টাভিয়ান হিউমের নেতৃত্বে প্রতিষ্ঠিত হওয়া জাতীয় কংগ্রেস। এই কারণে অ্যালান অক্টাভিয়ান হিউমকে বলা হয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা। এবার এই অ্যালান অক্টাভিয়ান হিউমকে এই তকমা দিচ্ছি, তার পিছনে যুক্তিও আছে। এর একজন জীবনীকার, অ্যালান অক্টাভিয়ান হিউমের জীবনীকার কে? উইলিয়াম ওয়েডারবার্ন। নাম হচ্ছে কি? উইলিয়াম ওয়েডারবার্ন। উইলিয়াম ওয়েডারবার্ন। এই উইলিয়াম ওয়েডারবার্নের একটা বই আছে, জীবনী, মানে অ্যালান অক্টাভিয়ান হিউমের জীবনী লিখেছে। সেই জীবনীটার নাম হচ্ছে কি অ্যালান অক্টাভিয়ান হিউম, ফাদার অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। বইটার নাম অ্যালান অক্টাভিয়ান হিউম, ফাদার অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। এই বইটা কে লিখেছেন? উইলিয়াম ওয়েডারবার্ন লিখেছেন। এই বইয়ে, এই গ্রন্থে বা বইটাতে বিস্তারিতভাবে লেখা আছে যে অ্যালান অক্টাভিয়ান হিউম কীভাবে উদ্যোগ নিয়েছিলেন। এখানে একটা প্রশ্ন আসে যে এটা কি কোনো ষড়যন্ত্র ছিল না তো? কোনো ষড়যন্ত্র ছিল না তো? জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পিছনে ব্রিটিশদের কোনো ষড়যন্ত্র কাজ করেছিল? না হলে কেন ব্রিটিশরা এত উদ্যোগ নিয়েছিল? শুধুমাত্র হিউম নয়, সেই সময়কার আরেকজন ব্যক্তি ছিলেন, গুরুত্বপূর্ণ ব্যক্তি, ভারতবর্ষের বড়লাট বা ভারতবর্ষের ভাইসরয়। তার নাম হচ্ছে গিয়ে লর্ড ডাফরিন। ঠিক আছে, লর্ড ডাফরিন। অ্যালান অক্টাভিয়ান হিউম এবং লর্ড ডাফরিন এখানে একটা তত্ত্ব বা থিওরি কাজ করে। সেই তত্ত্ব বা থিওরিটাকে বলা হয় হিউম ডাফরিন, হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব। ষড়যন্ত্র তত্ত্ব বা থিওরি। হিউম ডাফরিন, হিউমটা আমরা বুঝলাম যে একজন ব্রিটিশ কর্মচারী। আর ডাফরিন কে ছিল? ডাফরিন ছিল সেই সময়কার ভারতবর্ষের বড়লাট বা ভাইসরয়। এবারে হিউম কি উদ্যোগ নিয়েছিল সেটা জানবো, আর ডাফরিন কি উদ্দেশ্য নিয়েছিল সেটা জানবো। দিয়ে এটাকে হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব বলা যায় কি না? কোনটাকে? ভারতবর্ষের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার ক্ষেত্রে হিউম ডাফরিন যে প্রস্তাব বা যে উদ্যোগ নিয়েছিল সেটাকে আমরা ষড়যন্ত্র তত্ত্ব বলবো কি না, বলা যায় কি না, সেটা সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জানব। তার আগে জানি যে হিউম লোকটা কে ছিল। প্রথমে বললাম অ্যালান অক্টাভিয়ান হিউম একজন সিভিল সার্ভেন্ট ছিল। তাহলে একজন সিভিল সার্ভেন্ট অবশ্যই চাকরি করতে এসেছে, চাকরি করব, পয়সা মাসে বেতন পাবো, দিয়ে বিদেশ চলে যাবো, বাড়ি চলে যাবো, ব্যাস। কিন্তু সেটা কাজ না করে ভারতবর্ষের প্রত্যক্ষ একটা রাজনৈতিক সংগঠন তৈরি হোক বা প্রত্যক্ষ রাজনৈতিক সংগঠন তৈরি করার ক্ষেত্রে উদ্যোগ নিল কেন? এই হিউম সিমলা গিয়েছে। সিমলা খুব গুরুত্বপূর্ণ জায়গা। ভারতবর্ষের প্রচুর ঐতিহাসিক মিটিং হয়েছে এখানে, ঐতিহাসিক আলোচনা হয়েছে, রাজনৈতিক আলোচনা হয়েছে, গুরুত্বপূর্ণ সিমলা বৈঠক হয়েছে। সেই সিমলাতে হিউম একবার যায় এবং হিউম একটা গুরুত্বপূর্ণ পদ চাকরি করত, স্বরাষ্ট্র সচিব, মানে স্বরাষ্ট্র দপ্তরে। স্বরাষ্ট্র দপ্তর হচ্ছে কি আমাদের হোম মিনিস্ট্রি, মানে প্রশাসনিক দায়িত্বগুলো সব পালন করে। হিউম ওখানে যাওয়ার পরে, এবং ওখানে অনেক দলিল থাকে, দলিল বা ইনফরমেশন থাকে, যে ইনফরমেশন খুব গোপনীয়তার সাথে রাখা হয়। সেই ইনফরমেশন শুধুমাত্র কয়েকজন ব্যক্তি জানতে পারবে,
যারা উচ্চপদস্থ কর্মচারী বা আমলা তারাই সেই সম্পর্কে জানতে পারবে। সেরকম হিউম যেহেতু ওই গুরুত্বপূর্ণ পদে চাকরি করছে, অর্থাৎ স্বরাষ্ট্র সচিব পদে আছে, সেই কারণে ওখানকার সেই গোপন যে দলিলগুলো আছে, দলিল কাগজপত্র দেখার পরে মাথা খারাপ। কেন? কারণ ওই দলিল দস্তাবেজ দেখে তিনি বুঝতে পারলেন যে ব্রিটিশ সরকার এতদিন পর্যন্ত ভারতবর্ষে যা কিছু নীতি নিয়েছে সব তাদের স্বার্থে, একটাও ভারতবর্ষের মানুষের ভালোর জন্য করেনি। কি কি? সাম্রাজ্যবাদ নীতি, ভূমি রাজস্ব ব্যবস্থা নীতি, ব্রিটিশ শাসন ব্যবস্থার দমনমূলক আইন, যা কিছু নিয়েছে সব ব্রিটিশদের স্বার্থে। এবং ক্ষতি কাদের হচ্ছে? সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ভারতবর্ষের নিম্ন সম্প্রদায়ের মানুষ, অর্থাৎ লোয়ার কাস্টের মানুষ। লোয়ার কাস্টের মানুষের মধ্যে কারা পড়ে? বেশিরভাগ ক্ষেত্রে কৃষক এবং লেবার। অর্থাৎ কৃষকদের কোনো উন্নতি হয়নি, এতদিন পর্যন্ত ন্যায় নেই, বা যে সিস্টেমগুলোকে ইন্ট্রোডিউস করেছে সেটা কৃষকরা আর অবস্থা খারাপ হবে, লেবারদের আরও অবস্থা খারাপ হবে। এবং নিম্ন সম্প্রদায়ে কোনোরকমভাবে ডেভেলপমেন্ট বা উন্নতি ঘটবে না, কোনোরকমভাবে ডেভেলপমেন্ট বা উন্নতি ঘটবে না, বা এতদিন ঘটেনি, ভবিষ্যতে ঘটবে না, বরং আরও অবনতি ঘটবে এই সমস্ত নথিপত্র পড়ার পরে। তাহলে কী হতে পারে? যখন মানুষের নিম্ন সম্প্রদায় মানুষ প্রথমে কিছু বলবে না, যাদেরকে তুমি অত্যাচার করছো, নিপীড়ন করছো, কিছুই বলবে না, কিন্তু অত্যাচার করতে 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 যখন তার মনের মধ্যে ক্ষোভ জমা পড়তে একদিন সেই ক্ষোভের কিন্তু বহিঃপ্রকাশ ঘটবে। আর সেই দিন যখন ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটবে তখন সামনে যে থাকবে তাকে কিন্তু কেউ আটকাতে পারবে না। প্রমাণ আছে, ইতিহাস প্রমাণ দিচ্ছে, ফরাসি বিপ্লব প্রমাণ দিচ্ছে। ফরাসি বিপ্লব তোমরা পড়বে ক্লাস 9-এ গিয়ে। বাস্তিল দুর্গের পতন ঘটিয়ে দিচ্ছে। বাস্তিল দুর্গের পতন ঘটাচ্ছে কারা? সাধারণ মানুষ। একটা রাজ পরিবারের একটা বিরাট বড় দুর্গ, সের পতন ঘটিয়ে দিচ্ছে। কিছু করার নেই, সাধারণ মানুষ যখন দেওয়ালে পিঠ থেকে যাবে, শোষণ অত্যাচার, যখন উচ্চপদস্থ মানুষরা শোষণ করছে, অত্যাচার করছে, প্রথমে কিচ্ছু বলবে না, অত্যাচারটাকে মুখ বুঝে সহ্য করবে, ঠিক আছে করতে। যখন দেওয়ালে পিঠ থেকে যাবে তখন তারা কিন্তু ক্ষোভ। হিউম দেখলো এ তো সাংঘাতিক ব্যাপার, ব্রিটিশ সরকারের এই সমস্ত নীতিগুলি সব থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে নিম্ন সম্প্রদায়ের মানুষ। তারা একদিন না একদিন এই ব্রিটিশ সরকারকে ধ্বংস করার জন্য এগিয়ে আসবেই, এবং এই ব্রিটিশ সাম্রাজ্যবাদের পতন ঘটাতে নিম্নবিত্ত সম্প্রদায়রাই আন্দোলন পরিচালনা করবে, আন্দোলন করে তুলবে। তাহলে আমাদের কাজ কি? এই আন্দোলনকে, অর্থাৎ এই নিম্ন সম্প্রদায়ের মানুষের ক্ষোভকে প্রশমন করা। এবার ক্ষোভকে প্রশমন করতে কী করতে হবে? সব নীতিগুলো চেঞ্জ করতে হবে। চিরস্থায়ী বন্দোবস্ত, রায়তওয়ারি বন্দোবস্ত, মোহলারি বন্দোবস্ত, ব্রিটিশ শুল্ক নীতি, আগে যেগুলো আমরা পড়েছি সব তার চেঞ্জ করতে হবে। সেগুলো তো চেঞ্জ করা সম্ভব নয়। তাহলে তুমি এমন একটা কাজ করো, ওদের ক্ষোভটাকে প্রশমন করা যাবে, আবার ব্রিটিশ সরকারও অক্ষত অবস্থা থাকবে। তাহলে আমি যদি এখানে একটা ছক করি, দেখি একটা এখানটা করি, ধরো এটা ব্রিটিশ এম্পায়ার, ভারতবর্ষে ব্রিটিশ এম্পায়ার মানে ব্রিটিশ সাম্রাজ্যবাদ, ঠিক আছে, ব্রিটিশ সাম্রাজ্যবাদ। আর এখানে এটা ধরি বৃহৎ বড় হচ্ছে গিয়ে লোয়ার কাস্ট। লোয়ার কাস্ট মানে হচ্ছে নিম্ন সম্প্রদায়, অর্থাৎ লেবার, ফার্মার, কৃষক, সমস্ত নিম্ন সম্প্রদায়ের মানুষ এখানে আছে লোয়ার কাস্ট। এবং এদের ক্ষোভ কাদের উপর যাবে? মানে যা কিছু করছে কারা করছে? এরা করছে, ব্রিটিশ সাম্রাজ্যবাদ। কার দ্বারা করছে? জমিদার মহাজনদের দ্বারা করছে। তাহলে এদের ক্ষোভটা কার বিরুদ্ধে যাবে? সরাসরি যদি এত সংখ্যক মানুষ যদি ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আন্দোলন করে তাহলে ব্রিটিশ সাম্রাজ্য টিকে থাকবে? এইটুকু তো ব্রিটিশ সাম্রাজ্য, আর লোয়ার কাস্ট ভারতবর্ষের মানুষ প্রচুর। তাহলে এই ক্ষোভ যদি একবারে পড়ে শেষ, ব্রিটিশ সাম্রাজ্য শেষ ভারতবর্ষে। এইটা হিউম বুঝতে পারলো। তাহলে এদের এই ক্ষোভটাকে প্রশমন করার জন্য মাঝখানে একটা সংগঠন বানিয়ে দাও, মাঝখানে একটা সংগঠন তৈরি করে দাও। সংগঠন মানুষের রন্ধ্র রন্ধ্র ঢুকিয়ে দাও। এই মাঝখানে সংগঠন তৈরি করে দাও কাদেরকে নিয়ে? ভারতবর্ষের শিক্ষিত সম্প্রদায়কে নিয়ে। ভারতবর্ষের শিক্ষিত সম্প্রদায়কে নিয়ে তৈরি করে দাও একটা সংগঠন, যে সংগঠন এদের ক্ষোভগুলোকে প্রশমন করবে, আর ব্রিটিশ গভর্নমেন্ট বা ব্রিটিশ সাম্রাজ্যবাদ অক্ষত অবস্থায় থাকবে। এটা কার?
তত্ত্ব ষড়যন্ত্র হিউমের। হিউম বলছে যে তাহলে মাঝখানে এমন একটা সংগঠন তৈরি করে দাও যাতে ব্রিটিশ সাম্রাজ্যবাদ অক্ষত অবস্থা থাকবে, এই লোয়ার কাস্টের সমস্ত কিছু ক্ষোভ প্রশমন এরা করবে। কে করবে? আইএনসি, অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। মাঝখানে সংগঠন থাকবে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, তারা লোয়ার কাস্টের যে ক্ষোভ প্রশমন, অর্থাৎ কাদের? কৃষক, লেবার, ভারতবর্ষের অন্যান্য সম্প্রদায়ের মানুষের যে ক্ষোভগুলি সব কাকে কাছে বলবে? আইএনসি বলবে ঠিক আছে আমি দেখছি। আইএনসিকে জমা পড়বে, ন্যাশনাল কংগ্রেস এবার একে জানাবে, ব্রিটিশ সম্রাটকে জানাবে, বা সেই সময় ভাইরাসকে জানাবে, ভাইসরয় ঠিক আছে আমরা মানছি, মেনে দেখছি, সংস্কার করব। ডাইরেক্ট তো আর যেতে পারছে না, মাঝখানে একটা সংগঠন তৈরি করে দিল। অর্থাৎ এটাকে বলা হয় সেফটি ভালভ থিওরি। সেফটি ভালভ থিওরি অর্থাৎ ব্রিটিশ সাম্রাজ্যবাদকে বাঁচাবে কে? আইএনসি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। এই সেফটি ভালভ তত্ত্ব এবং হিউম এটা চেয়েছিল, এবং হিউম এটা নিয়ে মিটিং করে, ইংল্যান্ডে গিয়ে মিটিং করে, বিভিন্ন ব্যক্তিদের সাথে, কর্তা ব্যক্তিদের সাথে ভারতবর্ষে মিটিং করে, এবং ইংরেজ উচ্চপদস্থ কর্মচারীরাও দিলে হ্যাঁ ঠিক, আমরা যেটা বলছি সেটা ঠিক। তখন সেই প্রস্তাব মেনে নেয় যে ভারতবর্ষে না একটা সর্বভারতীয় সংগঠন প্রতিষ্ঠা হোক। এটা ছিল হিউমের ভূমিকা। তাহলে এখান কি মনে হচ্ছে? ষড়যন্ত্র কি না? তারা কি চেয়েছিল ভারতবর্ষের মানুষের, এই লোয়ার কাস্টের মানুষের উন্নতি হোক? তারা কি চেয়েছিল লেবারদের উন্নতি হোক? তারা কি চেয়েছিল কৃষকদের উন্নতি হোক? তারা চেয়েছিল কি এদের যে ক্ষোভ, সেই ক্ষোভটাকে দমানো। ডাফরিনের কি তত্ত্ব ছিল? ডাফরিন বলছে যে ঠিক আছে, শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায় এমনিতেই পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়ে আমাদের আন্ডারে চাকরি করছে, মানে আমাদের গোলাম হয়ে গেছে। পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়ে আমাদের আন্ডারে চাকরি করছে, মানে আমাদের গোলাম হয়ে গেছে। আমরা যেভাবে বলবো সেভাবেই কাজকর্ম করছে, কিন্তু সবাই তো সেরকম নয়। আমি সরকারি আন্ডারে চাকরি করছি বলে তুমি যা বলতে তো আমি মেনে নিতে পারি না। যেটা অন্যায় সেটা অন্যায়, যেটা ঠিক সেটা ঠিক। তা এই মধ্যবিত্ত সম্প্রদায়, শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায় যাতে ব্রিটিশ সরকারের পক্ষে থাকে এবং ব্রিটিশ সরকারের কার্যকলাপ সম্পর্কে একটা সমালোচনার জায়গা তৈরি করে। ব্রিটিশ সরকারের যেরকম ইংল্যান্ডে আছে বিরোধী দল, সরকার পক্ষ কাজকর্ম করছে, সেই সরকার কাজকর্মের সমালোচনা করে। কে দল করে? বিরোধী দল। ডাফরিনও চেয়েছিল সেরকম একটা বিরোধী দল থাকুক, যখন আমরা যে কাজকর্ম করব তার সমালোচনা করবে। তারা সমালোচনা করতে করতে তারা ব্যস্ত, আর আমরা সেই ফাঁকে সেই সময়কালে ভারতবর্ষে শাসন কার্য পরিচালনা করব, টাকা পয়সা লুট করবো, বিদেশে নিয়ে চলে যাব। আর এরা সমালোচনা করবে, আন্দোলন করবে, প্রতিবাদ করবে, ওই সমস্ত দিক থেকে আমাদের কান দেওয়া দরকার নেই। আমরা সেই সময়তে ব্যবসা বাণিজ্য করে টাকা পয়সা লুটপাট করে বিদেশ নিয়ে যাব। এই ছিল ব্রিটিশদের উদ্দেশ্য। ডাফরিন সেই তত্ত্বটি মানছে, কারণ ডাফরিন বলেছে যে কংগ্রেস থেকে সংখ্যালঘিষ্ঠদের প্রতিনিধিত্ব করেছে, মানে সংখ্যালঘিষ্ঠদের প্রতিনিধি সভা, মানে যারা সংখ্যায় সব থেকে কম তাদের প্রতিনিধি সভা হচ্ছে কি জাতীয় কংগ্রেস। তিনি অকপরে স্বীকার করছেন যেটা সর্বভারতীয় সংগঠনের নামই সংগঠন সর্বভারতীয়, কিন্তু সংগঠন সদস্য কারা? সংখ্যালঘিষ্ঠ। কারা সদস্য হবে? জমিদার, মহাজন, বুদ্ধিজীবী সম্প্রদায় যারা চাকরি বাকরি করছে, ব্যবসায়ী করছে, এবং ব্যবসায়ী সম্প্রদায়, মানে উচ্চবিত্ত সম্প্রদায় কিছু ব্যক্তি এই সংগঠনের বা আইএনসির মেম্বার। না আছে কৃষক মেম্বার, না আছে লেবার মেম্বার। তা লেবার নয়, কৃষক নয়, তা তাদের সাথে কথা কে বলবে? তাই তো, এটা ডাফরিন। তখন ডাফরিন বলছে যে না, ঠিক এভাবে না হোক। অনেক ঐতিহাসিক বলছে ডাফরিনও জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার ক্ষেত্রে উল্লেখ ভূমিকা নিয়েছিলেন, হিউম। কিন্তু এই যে উদ্দেশ্য, এই উদ্দেশ্যগুলিকে বিস্তারিতভাবে আলোচনার পর মনে হচ্ছে যে না, এটা ব্রিটিশ সরকারের একটা ষড়যন্ত্র ছিল। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পিছনে ব্রিটিশ সরকারের একটা ষড়যন্ত্র ছিল। সেফটি ভালভ তত্ত্ব থিওরিকে অ্যাপ্লাই করেছিল আইএনসি প্রতিষ্ঠার মধ্য দিয়ে ভারতবর্ষের নিম্ন সম্প্রদায়ের আন্দোলনকে প্রশমিত করার জন্য, তাদের ক্ষোভকে প্রশমিত করার জন্য আইএনসি প্রতিষ্ঠা করেছিল, ব্রিটিশ সাম্রাজ্যবাদকে রক্ষার জন্য। হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব পরীক্ষার সময়তে 2 নম্বর আসবে। ঠিক আছে, এইটুকু তো বোঝা গেল। তাহলে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা বোঝা গেল, হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব বোঝা গেল। এবার মনের মধ্যে এই প্রশ্নটা আসতে পারে যে স্যার, হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব এটা বুঝলাম,
জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হলো এটাও বুঝলাম, তাহলে কি জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা টোটালটাই ব্রিটিশ হয়ে কাজ করেছে, আমাদের ভারতবর্ষ মানুষ হয়ে কাজ করেনি? ভারতবর্ষ মানুষ হয়ে কাজ করেনি, তাই তো মনে হতে পারে, কিন্তু না, প্রতিষ্ঠা করেছে ঠিক আছে, কিন্তু ভারতবর্ষের মানুষ যখন আস্তে আস্তে এর মধ্যে ইনভলভ হচ্ছে, পৃথিবীর এমন কোনো দেশ বা রাষ্ট্র বা জাতি নাই যেখানে একটা একটা সংগঠন দীর্ঘ 60 বছরের বেশি সময় ধরে বিদেশি সরকারের বিরুদ্ধে বা বিদেশি শাসনের বিরুদ্ধে লড়াই করেছে। পৃথিবীর কোনো ইতিহাস নেই, একমাত্র জাতীয় কংগ্রেস করেছে। 1885 প্রতিষ্ঠা হয়েছে, দেশ স্বাধীন কবে হয়েছে? 1947-এ 15ই আগস্ট। তাহলে দীর্ঘ 60 বছরের বেশি সময়কাল ধরে, দেখো দীর্ঘ 60 বছর বেশি হচ্ছে না, দেখো 15, এদিকে 47, কত হচ্ছে? 62 বছর প্রায়। তাহলে এই 62 বছর ধরে একটা সংগঠন বিদেশি সরকারের বিরুদ্ধে আন্দোলন করে ভারতবর্ষকে মুক্তির পথে নিয়ে যাচ্ছে, স্বাধীনতার পথে নিয়ে যাচ্ছে, এটা কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়। জাতীয় কংগ্রেসের ভূমিকাটাও সেই তাই, একটা ভীষণ ভূমিকা পালন করেছিল, বিরাট বড় একটা ভূমিকা পালন করেছিল ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে, তাই বলা হয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হলো ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের একটা নতুন দিগন্ত উন্মোচন করেছে। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের এক নতুন দিগন্ত উন্মোচন করেছিল, নতুন পথ তৈরি করেছিল। হ্যাঁ, সেই পথ হয়তো কিছু ভুল নীতি ছিল, সেই ভুলটাকে শুধরিয়ে আবার সঠিক নীতি নেওয়া হয়েছে, কিন্তু তারা দীর্ঘ সময় ধরে আন্দোলন পরিচালনা করে গেছে। এই যে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হচ্ছে, আইএনসি প্রতিষ্ঠা হলো, আইএনসি কাজকর্ম আছে, এই আইএনসির কাজকর্ম বা জাতীয় কংগ্রেসের কাজকর্মকে আমরা 3টে ভাগে ভাগ করি। একটা হচ্ছে নরমপন্থী কার্যকলাপ, যারা নরমপন্থার পথ ধরে কাজকর্ম পরিচালনা করেছেন। 2 হচ্ছে গিয়ে চরমপন্থা কার্যকলাপ, এবং 3 হচ্ছে গিয়ে গান্ধী যুগ, অর্থাৎ গান্ধী সময়কালে গান্ধীজি অর্থাৎ মোহনদাস করমচাঁদ গান্ধী, নাম শুনবে, ভারতবর্ষ স্বাধীনতা আন্দোলনের এক অন্যতম প্রধান বক্তা, প্রধান নেতৃত্ব। আমাদের বলা হয় ভারতবর্ষ স্বাধীনতা আন্দোলনের 2 চক্ষুর মধ্যে এক হচ্ছে গিয়ে মোহনদাস করমচাঁদ গান্ধী, আর এক চক্ষু হচ্ছে গিয়ে নেতাজি সুভাষচন্দ্র বোস। তাদের পথ আলাদা, নীতি আলাদা, লক্ষ্য এক, ভারতবর্ষ স্বাধীনতা। তাদের পথ আলাদা কিন্তু লক্ষ্য এক, স্বাধীনতা অর্জন। রেল লাইনে 2টো ট্র্যাক, 2টো লাইন কি একসাথে মিলে যায়? কিন্তু রেল লাইনে 2টো লাইনের পথ কি? সেই গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া। আমাদের গন্তব্য কোথায়? ভারতবর্ষের স্বাধীনতা অর্জন। তাই এই গান্ধীজি ছিল ভারতবর্ষ স্বাধীনতা আন্দোলনের এক অন্যতম নায়ক। সেই মোহনদাস করমচাঁদ গান্ধীর নেতৃত্বে জাতীয় কংগ্রেস পরিচালনা। তাহলে এই জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হচ্ছে 1885 খ্রিস্টাব্দে। তার 3টে সময়কাল আমরা পেলাম, একটা হচ্ছে গিয়ে নরমপন্থী এরা বা নরমপন্থী যুগ, একটা চরমপন্থী যুগ 2, আর 3 নম্বর হচ্ছে গিয়ে গান্ধী যুগ, অর্থাৎ গান্ধীজির নেতৃত্বে জাতীয় কংগ্রেস পরিচালনা। তাই জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পিছনে ব্রিটিশ সরকারের উদ্দেশ্য থাকুক, লক্ষ্য থাকুক, ষড়যন্ত্র থাকুক, যাই থাকুক, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে এই গুরুত্বপূর্ণ প্রভাব আমরা প্রতিটা অধ্যায় পড়তে পড়তে আরও বুঝতে পারবো যে কতটা ভূমিকা নিয়েছিল। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার কত লক্ষ্য ছিল, লক্ষ্য কী ছিল, উদ্দেশ্য কী ছিল? উদ্দেশ্য যখন অধিবেশনে প্রথমে বলা হতো, লক্ষ্য হচ্ছে কি যারা ভারতবর্ষ স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে অগ্রসর, সেই সমস্ত দেশ সেবক, অর্থাৎ যারা দেশ সেবায় নিজেকে উৎসর্গ করেছে, আমি ভারতবর্ষ স্বাধীনতা আন্দোলনের দেশ সেবায় নিজেকে উৎসর্গ করেছি, সেই সমস্ত ব্যক্তিকে সাথে সংযোগ স্থাপন করো, সেই সমস্ত ব্যক্তিকে মেম্বার করো, অর্থাৎ ভারতবর্ষের প্রতিটা প্রান্তের দেশ সেবক ব্যক্তিদেরকে নিয়ে এসো। 1 নম্বর লক্ষ্য। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে একটা ঐক্যবোধ তৈরি করো সারা ভারতবর্ষে। কার লক্ষ্য? জাতীয় কংগ্রেসের লক্ষ্য। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে একটা ঐক্যবোধ তৈরি করো। কার লক্ষ্য? জাতীয় কংগ্রেসের লক্ষ্য। 3 নম্বর লক্ষ্য, ভারতবর্ষের প্রতিটা প্রান্তের সামাজিক সমস্যা, সেই সামাজিক সমস্যা সমাধানের পথ তৈরি করো। ভারতবর্ষের প্রতিটা শ্রেণীর, প্রতিটা মানুষের দাবি দাওয়াগুলিকে ব্রিটিশ সরকারের দমনমূলক আইনের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন করা, ভারতবর্ষের প্রতিটা প্রান্তের মানুষের দাবি দেওয়াগুলিকে ব্রিটিশ সরকারের কাছে পৌঁছে দেওয়া লক্ষ্য কাজ, জাতীয় কংগ্রেসের লক্ষ্য। তাহলে লক্ষ্য উদ্দেশ্য দেখে মনে হচ্ছে যে একটা বৃহৎ পরিসরের কাজ। তাহলে এই বৃহৎ পরিসর কি
বিফলে গেছে, বিফলে যায়নি। কারণ আমরা দেখতে পাবো, ইতিহাস সাক্ষী আছে, ভারতবর্ষ স্বাধীনতা আন্দোলনের ইতিহাস চোখে আঙুল দেখিয়ে দেবে যে জাতীয় কংগ্রেসের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ। তাই সে হিউম ডাফরিনের স্বয়ংতত্ত্বই হোক, ভারতবর্ষের মানুষের উদ্যোগী হোক, ভারতবর্ষের একটা সর্বভারতীয় সংগঠনের প্রয়োজনীয়তা সেই সময়তে ছিল, সেই প্রয়োজনটা মিটিয়েছিল এবং সেই প্রয়োজনের মধ্য দিয়ে পরবর্তীকালে স্বাধীনতা আন্দোলনকে আরও বেশি এগিয়ে যাওয়ার ক্ষেত্রে জাতীয় কংগ্রেস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ক্লিয়ার এ পর্যন্ত? এরপরে যে বিষয়টা আমরা আলোচনা করব সেটা হচ্ছে ব্রিটিশ সরকারের কতগুলি দমনমূলক নীতি। তাহলে এই নেক্সট ক্লাসে আমরা কিন্তু এই জাতীয় কংগ্রেসের যে পার্টটা আছে নরমপন্থী কার্যকলাপ সেটা নিয়ে আলোচনা করব। আজকে যে পার্টটা আছে, আজকে যে বিষয়টা আছে ব্রিটিশ শাসনের দমনমূলক, টুকরো কথা তোমরা দেখবে তোমাদের বইয়ে আছে, টুকরো কথাতে একটা পার্টে যে ব্রিটিশ শাসনের কতগুলি দমনমূলক নীতি। এখানে 3টে দমনমূলক নীতি নিয়ে আমরা আলোচনা করব। ব্রিটিশ সরকারের দমনমূলক নীতি। ব্রিটিশ সরকারের দমনমূলক আইন, নীতি নয়, দমনমূলক কয়েকটি আইন। ঠিক আছে, এই ব্রিটিশ সরকারের কয়েকটি দমনমূলক আইনের মধ্যে আমরা 3টে আলোচনা করব। 1 নম্বর হচ্ছে গিয়ে নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন। নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন। ঠিক আছে, এই নাট্যাভিনয় নিয়ন্ত্রণ, নাট্যাভিনয় নাটক যুক্ত অভিনয়। ঠিক আছে, নাট্যাভিনয়, এই নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন টা কি? যে স্যার নাট্যাভিনয়, নাটক যুক্ত সন্ধি করলে কী হবে? নাট্যাভিনয় অর্থাৎ নাটক অভিনয় করাটাকে বন্ধ করে দেওয়া, নিয়ন্ত্রণ করা। এটার মধ্যে দিয়ে আবার কী দমনমূলক হতে পারে স্যার? নাটককে অভিনয় বন্ধ করে দিলাম তো কী আছে? প্রশ্ন আসতেই পারে। নাটক হচ্ছে, নাটকটা বন্ধ করে দিলাম, তাই সাথে দমনমূলক কী আছে? আমাদের ভারতবর্ষে যে জাতীয়তাবাদ, প্রথমেই আমি আলোচনা, আজ ফার্স্ট ক্লাসের আলোচনার মধ্যে দিয়ে প্রথমেই বলেছিলাম জাতীয়তাবাদ। এই জাতীয়তাবাদ বিকাশের ক্ষেত্রে কতগুলি বিষয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেটা হচ্ছে গিয়ে নাটক, সাহিত্য, ছবি, বিভিন্ন রাজনৈতিক বক্তৃতা, মোটিভেশনাল স্পিচ যেটাকে বলা হয়। এর ফলে আমাদের মনের মধ্যে একটা জাতীয়তাবোধের স্পৃহা জেগে ওঠে। সেরকম হচ্ছে নাটক হচ্ছে গিয়ে ভারতবর্ষে জাতীয়তাবাদের বিকাশের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ক্ষেত্র। কেন? ধরো আমাদের চোখের সামনে ব্রিটিশ সরকার অত্যাচার করেছে, সেই অত্যাচারের কাহিনীটা চোখের সামনে অভিনয় করে দেখাচ্ছে। তাহলে যখন অভিনয় করে দেওয়া চোখের সামনে দেখতে পাচ্ছি যে এরকমভাবে ব্রিটিশ সরকার আমাদের শোষণ করে, অত্যাচার করে, তাহলে আমাদের মধ্যে রাগটা কার উপরে গিয়ে পৌঁছাবে? ব্রিটিশ সরকারের উপর, মানে ব্রিটিশ সরকারের উপর পড়বে। কি দেখে? ওই নাটক দেখে আমাদের মনের মধ্যে ক্ষোভ বাড়ছে কার উপর? ব্রিটিশদের উপরে। এটা তো ব্রিটিশ সরকার মেনে নেবে না। অর্থাৎ নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন প্রণয়নের অন্যতম উদ্দেশ্য হচ্ছে গিয়ে ভারতবর্ষের জাতীয়তাবাদের বিরুদ্ধে এবং ব্রিটিশ সরকারের বিরুদ্ধে গড়ে ওঠা ক্ষোভকে কণ্ঠরোধ করা। অর্থাৎ জাতীয়তাবাদের কণ্ঠরোধ করার জন্যই রঙ্গমঞ্চের নাটক অভিনয় বন্ধ করতে হবে। কত সালে এটা আইনটা নিয়ে এলো? 1876 সালে। সেই সময়কার ভারতবর্ষের ভাইসরয় কে ছিলেন? লর্ড নর্থব্রুক এই আইনটা নিল, নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন। বলে তখন বলে যে হ্যাঁ, কিছু কিছু নাটক অবশ্যই অভিনয় করা যাবে, কিন্তু সেই নাটক অভিনয় করার আগে বা সেই নাটক পাবলিশ হওয়ার আগে পুলিশের কাছে জমা দিতে হবে। পুলিশ প্রশাসন সেই নাটকটাকে দেখবে যে হ্যাঁ, এখানে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে কোনো বক্তব্য, কোনো সমালোচনা আছে কি না।
যদি থাকে তাহলে সেটা বন্ধ, ব্যান্ড, আর যদি না থাকে তাহলে পারমিশন দেবে। এই হচ্ছে কি নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইনের মূল বক্তব্য। পরিকল্পনা যদি আসে 2 নম্বরের প্রশ্ন, নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন সম্পর্কে লেখো বা নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন বলতে কী বোঝায়, একদম সংক্ষেপে লিখবে। 1876 সালে এই আইন প্রবর্তন করে। এটি ছিল ভারতবর্ষে ব্রিটিশ সরকার প্রবর্তিত একটা দমনমূলক আইন। কে প্রবর্তন করেছিল? লর্ড নর্থব্রুক। উদ্দেশ্য কী ছিল? ভারতবর্ষের জাতীয়তাবাদের কণ্ঠরোধ করার জন্য, ভারতবর্ষে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যে ক্ষোভ সঞ্চারিত হওয়া সেটাকে প্রশমন করার জন্য এই আইন প্রণয়ন করা হয়েছিল। আইনের মূল বিষয়বস্তু কী ছিল? আইনের মূল বিষয়বস্তু ছিল ভারতবর্ষের কোনো ধরনের নাটক ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যে সমালোচনা করা হচ্ছে সেই সমস্ত নাটক অভিনয় করা যাবে না। যদি বা অভিনয় করা যায় সেটা ব্রিটিশ পুলিশ প্রশাসন ঠিক করবে, পুলিশ প্রশাসনের পারমিশন ছাড়াও সেটাকে অভিনয় করা যাবে না। সেই সময়তে গুরুত্বপূর্ণ নাটক চলছে এই যখন এই প্রেক্ষাপটে 1860 খ্রিস্টাব্দে লেখা নীলদর্পণ নাটক, যেটা আজও পর্যন্ত ভারতবর্ষের ইতিহাসে জাতীয়তাবাদ বিকাশের ক্ষেত্রে অন্যতম একটা নাটক, নীলদর্পণ নাটক অভিনয় করা যাবে না। এবং একাধিক নাটক আছে, সব বন্ধ করে দেওয়া হচ্ছে। কার মাধ্যমে? নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন। তাহলে এটাকে আমরা দমনমূলক বলবো কি বলবো না? অবশ্যই এটা দমনমূলক আইন। কাদের আইন? ব্রিটিশ সরকারের দমনমূলক আইন। কাদের উপর দমন করছে? ভারতবর্ষের মানুষের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছ? সরি। এরপরে 2 নম্বরে আমরা একটা আইন দেখব, দমনমূলক আইন। সেটা হচ্ছে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট। অ্যাক্ট মানে হচ্ছে কি আইন, অ্যাক্ট মানে হচ্ছে কি আইন। এই ভার্নাকুলার প্রেস অ্যাক্ট এটাও একটা যে দমনমূলক আইন। ভার্নাকুলার কথার মানে বুঝতে হবে। ভার্নাকুলার হচ্ছে কি দেশীয় ভাষা, অর্থাৎ দেশীয় ভাষার মাধ্যমে কোনো সংবাদপত্র প্রকাশ করা যাবে না। অর্থাৎ দেশীয় ভাষা সংবাদপত্র প্রকাশ করা যাবে না। কেন? কারণ দেশীয় ভাষায়, ধরো আমি একজন বাঙালি, আমাকে যদি একটা বাংলা ভাষায় পত্রিকা দেয়, মানে সংবাদপত্র দেয়, সেমই একটা ইংলিশে পত্রিকা দিল, তাহলে দুটো পত্রিকায় পড়ছি, তাহলে এই ইংলিশ পত্রিকাটা পড়ে যতটা আমার হৃদয়কে স্পর্শ করবে, আর বাংলা পত্রিকাটা তার থেকে বেশি অবশ্যই করবে। কারণ এই বাংলা ভাষাটা হচ্ছে কি আমার মাতৃভাষা, কারণ এটা বেশি আমাকে হৃদয়ঙ্গম করবে, এটি আমার বেশি প্রভাব ফেলবে। অবশ্যই ইংরেজিটা ফেলবে, কিন্তু ইংরেজি থেকে এটা বেশি ফেলবে। কারণ ইংরেজিটা হচ্ছে কি বিদেশি ভাষা, এটা হচ্ছে কি আমার দেশীয় ভাষা, আমার নিজের মাতৃভাষা। এবার দেশীয় ভাষায় সংবাদপত্র যদি ব্রিটিশ সরকারের কোনো সমালোচনা প্রকাশ পায়, ব্রিটিশ সরকারের অত্যাচারের কাহিনী প্রকাশ পায়, তাহলে সেই ব্রিটিশ সরকারের অত্যাচারের কাহিনীটি বিরুদ্ধে ভারতবর্ষের মানুষ ক্ষোভে ফেটে উঠবে, আন্দোলন পরিচালনা করবে। এটাকে বন্ধ করতে হবে। এই বন্ধ করার উদ্দেশ্যেই তখন আইন করছে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, অর্থাৎ দেশীয় ভাষায় কোনোরকমভাবে সংবাদপত্র প্রকাশ করা যাবে না যেখানে ব্রিটিশ সরকারের সমালোচনা প্রকাশিত হচ্ছে। যদি কেউ করে, এটা অমান্য করে, তাহলে তার ছাপাখানাকে এবং সেই সংবাদপত্রকে ব্যান করে দেওয়া হবে। সংবাদপত্রকে ব্যান করে দেওয়া হবে এবং ছাপাখানাকে বাজেয়াপ্ত করে নেওয়া হবে। ছাপাখানার সমস্ত সরঞ্জামও বাজেয়াপ্ত করে নেবে সরকার। কত খ্রিস্টাব্দে আইনটা নেওয়া হলো? 1878 খ্রিস্টাব্দে। কে নিয়ে এলো? লর্ড লিটন। লর্ড লিটন আইনটা নিয়ে এলো। এটার উদ্দেশ্য কী ছিল? ভারতবর্ষের জাতীয়তাবাদ, ভারতবর্ষের আন্দোলনকে প্রশমিত করা। ব্রিটিশ সরকারের এটা হচ্ছে একটা দমনমূলক আইন, গুরুত্বপূর্ণ দমনমূলক আইন, সেই ভার্নাকুলার প্রেস অ্যাক্ট। কিন্তু এই আইন যখন প্রবর্তিত হলো, গোটা ভারতবর্ষের মানুষ ক্ষোভে ফেটে উঠল। আমি আজকে আমার আজকে সংবাদপত্র আসে, আনন্দবাজার হোক, বর্তমান হোক, বাড়িতে আসে, কাল থেকে আর নাই। তাহলে আমি তো প্রশ্ন করবো, কেন নেই? ভারতবর্ষের প্রত্যেক মানুষ প্রশ্ন করছে, বলছে না সরকার আইন করেছে যেরকমভাবে দেশীয় ভাষায় সংবাদপত্র প্রকাশ করা যাবে না। তখন এই ক্ষোভ আন্দোলন গোটা ভারতবর্ষ ছড়িয়ে পড়ল। সেই আন্দোলনের ক্ষোভে চাপে পড়ে সরকার 1881 খ্রিস্টাব্দে লর্ড রিফন সেই আইন বাতিল করলো। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বাতিল করেছিল কত খ্রিস্টাব্দে? 1881 খ্রিস্টাব্দে। 1881 খ্রিস্টাব্দে। এরপর আরেকটা দমনমূলক আইন আছে, সংক্ষেপে সেটা বলে দেবো, অস্ত্র আইন।
অস্ত্র আইনটা কি? এটাও একটা দমনমূলক আইন। 3 নম্বর, অস্ত্র আইন 1878 খ্রিস্টাব্দে প্রবর্তন করেছিল কে? লর্ড লিটন। লর্ড লিটন অস্ত্র আইন প্রবর্তন করেছিল। বলা হয়েছিল যে ভারতবর্ষের কোনো মানুষের কাছে বা কোনো ভারতীয় নাগরিকের কাছে সরকারের অনুমতি ছাড়া কোনো আগ্নেয়াস্ত্র রাখা যাবে না, বন্দুক বোমা এসব কিছু রাখতে পারবে না। অর্থাৎ আগ্নেয়াস্ত্র যার দ্বারা মানুষকে হত্যা করা হয়, মানুষের ক্ষতি করা হয়, সেই সমস্ত আগ্নেয়াস্ত্র রাখা যাবে না। কার অনুমতি ছাড়া? সরকার অনুমতি ছাড়া, কোনো ভারতীয় কাছে। অর্থাৎ ব্রিটিশ সরকার ভয় পেয়ে যাচ্ছে যদি ভারতবর্ষের মানুষের কাছে আগ্নেয়াস্ত্র চলে আসে, তা যে কোনো সময়তে ব্রিটিশ সরকারকে হত্যা করবে, ব্রিটিশ সরকারের মানুষকে খুন করবে, ব্রিটিশ কর্মচারীদেরকে। যাতে এটা না হয় সেই কারণে অস্ত্র আইন প্রবর্তিত করেছিল 1800 কত খ্রিস্টাব্দে? 78 খ্রিস্টাব্দে। কে করেছিল? লর্ড লিটন। পরীক্ষা আসবে শর্ট প্রশ্ন, অস্ত্র আইন কে প্রবর্তন করেছিল? লর্ড লিটন। কবে? 1878 খ্রিস্টাব্দে। বিষয়বস্তু কি? ভারতবর্ষের মানুষের যাতে আগ্নেয়াস্ত্র রাখতে না পারে ব্রিটিশ সরকার অনুমতি ছাড়া। ঠিক আছে, এই গেল 3টে দমনমূলক আইন। তাহলে আজকে আমাদের যে আলোচনা হলো, জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা কবে হয়েছিল, কোথায় হয়েছিল, সভাপতি কে ছিল, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পেছনে উদ্দেশ্য কী ছিল, হিউম ডাফনি স্বতন্ত্র তত্ত্ব, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হওয়ার পেছনে কটা যুগে ভাগ করলাম, এবং কতগুলো দমনমূলক আইন। আমরা নেক্সট দিন আলোচনা করব জাতীয় কংগ্রেসের যে 3টে ভাগে ভাগ করলাম, নরমপন্থী অর্থাৎ প্রথম 2 দশক, প্রথম 20 বছরের কার্যকলাপ নিয়ে নেক্সট ক্লাসে আলোচনা হবে, আমরা জানবো। আজ এই পর্যন্ত থাক। আশা করি সবাই খুব ভালো থাকবে।